অন্ধকারে ভয়ে ভয়ে হেঁটে সামনের দিকে এগোচ্ছে আরশি, সুইচবোর্ড হাতড়ায় আলো জ্বালানোর জন্য। হঠাৎই অন্ধকারে ভয়ে ভয়ে হেঁটে সামনের দিকে এগোচ্ছে আরশি, সুইচবোর্ড হাতড়ায় আলো জ্বালানোর জন্য। কিন্তু সুইচবোর্ডের কাছে যাওয়ার আগেই আরশির পায়ের সাথে কিছু একটা বাধে, আর হঠাৎই আলো জ্বলে ওঠে। ওপর থেকে গোলাপের পাপড়ি পড়তে শুরু করে। বেশ অনেকগুলো কণ্ঠ একসাথে বলে ওঠে, হ্যাপি বার্থডে আরশি। আরশি বাকহারা হয়ে তাকিয়ে দেখছে চতুর্দিকে। পুরো বাড়ি ফুল দিয়ে সাজানো, লাইটিং করা। ড্রয়িং রুমের মধ্যস্থলে বেলুন দিয়ে ডেকোরেট করা। সামনের টেবিলে সাজিয়ে রাখা দুটি কেক। বাড়ির সবাই এইখানে উপস্থিত, এমনকি তামান্নাও আছে। কিন্তু এই মেয়ে এখানে আসলো কখন? সে তো তার সাথেই ছিল তাহলে। আরশির ভাবনার মাঝেই ইরশাদ চৌধুরী ও আঞ্জুমান বেগম পায়েসের বাটি হাতে এগিয়ে আসে আরশির দিকে। ইরশাদ চৌধুরী এক চামচ পায়েস আরশির মুখে দিয়ে বলে, শুভ জন্মদিন আম্মা। আজকে আমার আম্মার 17 বছর পেরিয়ে 18 বছরে পা রাখলো। জীবনে এভাবেই এগিয়ে যাও আমার আম্মা। জীবনের শত দুঃখ, কষ্ট, খারাপ লাগাকে পেছনে ফেলে এভাবেই এগিয়ে যাও। পূরণ করো নিজের সকল স্বপ্ন, ইচ্ছেকে। আল্লাহ আমার আম্মাকে নেক হায়াত দান করুন, এভাবেই বাঁচিয়ে রাখুক শত শত বছর। ঠিক এইভাবেই আঞ্জুমান বেগমও আরশিকে পায়েস খাইয়ে দোয়া করলেন। খুশিতে আরশি কান্না করে দেয়। সে তো ভাবতেও পারেনি যে সবাই তাকে এইরকম ভাবে সারপ্রাইজ দিবে। সে তো ইশাক চৌধুরী আর আঞ্জুমান বেগমের কাছ থেকে সামান্য একটু উইশই আশা করেছিল, কিন্তু তারা যে এইরকম ভাবে তাকে সারপ্রাইজ দিবে সে তো স্বপ্নেও ভাবেনি। আরশিকে কান্না করতে দেখে আঞ্জুমান বেগম ওকে বুকে নিয়ে বলে, দূর পাগলি মেয়ে, কান্না করছিস কেন? তুই কি ভেবেছিস বাবা মা তোর বার্থডে ভুলে গেছে? এটা কি কখনো হতে পারে? আমাদের মেয়ের বার্থডে আর আমরা ভুলে যাব? আমরা তো তোকে শুধু সারপ্রাইজ দেওয়ার জন্যই এরকম করেছিলাম, পাগলি মেয়ে। আঞ্জুমান বেগমের কথা শুনে আরশি অভিযোগের সুরে বলে, তোমরা আসলেই খুব খারাপ, শুধু শুধু আমাকে সারাটা দিন কষ্ট দিলে। আরশির কথায় সবাই হেসে ফেলে। তামান্না এগিয়ে এসে বলে, আরে জানের জান, যত কান্না করার পরে করিস। আর এখন চল, কেক কাটবি। আমি কিন্তু আর লোভ সামলাতে পারছি না, শেষে দেখা যাবে তুই কাটার আগেই আমি কেটে খেয়ে ফেলেছি। সবাই হেসে ফেলে আর তামান্নার কথাতে সমর্থন জানায়। এরপর আরশিকে নিয়ে যাওয়া হয় কেক কাটার জন্য। আরশি কেক কাটতে গিয়ে দেখে একটা কেকের উপরে লেখা হ্যাপি বার্থডে মাই প্রিন্সেস, আর তার পাশের কেকটার ওপরে লেখা হ্যাপি বার্থডে মাই প্রিন্স। আরশি কেকের উপরে লেখা দেখে একবার বিহানের দিকে তাকায়, যে এখন সিঁড়ির রেলিং ঘেঁষে দাঁড়িয়ে বুকে আড়াআড়ি ভাবে দুই হাত ভাঁজ করে তার দিকে তাকিয়ে আছে। আরশি তাকাতেই দুজনের চোখাচোখি হয়। আরশি চোখ নামিয়ে নেয়। বিহানের চোখের দিকে সে তাকাতে পারে না, কেমন যেন হাঁসফাঁস লাগে। আরে বিহান, তুই দাঁড়িয়ে আছিস কেন? তাড়াতাড়ি চলে আয়, কেক কাটবি। আদিলের কথায় বিহান ভুরু কুঁচকে তাকিয়ে আছে। আমি কেন কেক কাটবো? নিহাল বলে ওঠে। আরে তোর বার্থডে আর তুই কেক কাটবি না, এটা কেমন কথা? বিহান নিহালের কথায় বিরক্তির কণ্ঠে বলে, তোরা সকলে জানিস আমার এসব ভালো লাগে না, তারপরেও কেন বলছিস? আঞ্জুমান বেগম বিহানকে অনুনয়ের সুরে বলে, এরকম কেন বলছিস বাবা? আজ তো তোর বার্থডে আর তুই কেক কাটবি না, এটা কেমন করে হয়? চল না বাবা, কেকটা কেটে নে মায়ের জন্য হলেও। আঞ্জুমান বেগমের সাথে তাল মিলিয়ে সবাই বিহানকে জোর করে। সবার জোরাজুরিতে এক পর্যায়ে বিহান রাজি হয়ে যায় কেক কাটার জন্য। এরপর আরশি আর বিহান একসাথে কেক কাটে, দুজনের সবাইকে খাইয়ে দেয়। আরশি কয়েকজনকে খাওয়াতেই কলিং বেল বেজে ওঠে। চুমকি এগিয়ে যায় দরজা খোলার জন্য। দরজা খুলতে দেখে একজনকে ডেলিভারি বয় দাঁড়িয়ে আছে, হাত র্যাপিং পেপারে মোড়ানো বড় একটা বক্স। ডেলিভারি বয়টি বলে উঠল, এটা কি আরশি চৌধুরীর বাড়ি? হ্যাঁ, কিন্তু আপনার হাতে এটা কি, আর কার জন্য এটা? আরশি চৌধুরী নামের পার্সেল, প্লিজ ওনাকে ডাকেন। চুমকি চেঁচিয়ে আরশিকে ডাকে, ও আফামনি, তোমার লাগিয়া পার্সেল আইছে, তাড়াতাড়ি আসো। চুমকির ডাকে আরশি ওখানে যায়। এরপর ডেলিভারি বয়কে বলে, জি ভাইয়া বলুন। আপনি কি আরশি চৌধুরী? হ্যাঁ, আমি আরশি চৌধুরী।
ম্যাম, আপনার নামে পার্সেল আছে বলে ডেলিভারি বয় আরশির দিকে এগিয়ে দেয়। আরশি হাত বাড়ানোর আগেই বিহান দ্রুত পায়ে এগিয়ে এসে পার্সেলটি নিয়ে নেয়। এরপর ডেলিভারি বয়ের উদ্দেশ্যে বলে, কে পাঠিয়েছে পার্সেল? জানি না স্যার, নাম ঠিকানা বলেনি, শুধু উনি এসেছেন আর এই ঠিকানায় পার্সেলটি পাঠিয়ে দিতে বলেছেন। বিহান ডেলিভারি বয়ের কথা শুনে রেগে বলে, নাম ঠিকানা জানেন না অথচ ডেলিভারি দিতে চলে আসলেন? স্যার, উনি বলেছেন এখানে নাম ঠিকানার প্রয়োজন নেই, আর নামের পার্সেল দেখলে বুঝতে পারবে যে এটি কে পাঠিয়েছে বলেই ডেলিভারি বয় ওখান থেকে চলে যায়। এরপর বিহান আরশির দিকে তাকিয়ে প্রশ্ন করে, এই পার্সেল কে পাঠিয়েছে? আমি কি করে জানবো কে পাঠিয়েছে? বিহান এবার রাগে ঝাড়ি দিয়ে বলে, জানো না তো রিসিভ কেন করতে গেছিলে? বিহানের ঝাড়িতে আরশি সহ বাড়ির সকলে চমকে ওঠে। বিহান হঠাৎই এত রেগে গেল কেন সেটা কেউই বুঝতে পারছে না। কি হলো হঠাৎ? বিহান আবারও গম্ভীর স্বরে আরশিকে ধমকে বলে, লাস্ট বার জিজ্ঞাসা করছি, বলো এটা কে পাঠিয়েছে? বিহানের হঠাৎ এইরকম রাগের কারণে আরশি একটু ভয় পেয়ে বলে, আমি সত্যি বলছি, আমি জানি না এটা কে পাঠিয়েছে। বিহান রাগ দমাতে চোখ দুটো বন্ধ করে জোরে জোরে কয়েকটা শ্বাস নেয়। এরপর কাউকে আর কিছু জিজ্ঞাসা না করেই সে নিজেই বক্সটি খুলে ফেলে। বক্সটি খুলে দেখতে পায় বেশ কয়েকটা শাড়ি, 7-8টার মতো হবে, বেশ এক্সপেন্সিভ, সাথে ম্যাচিং ব্লাউজ, চুড়ি, গজরা, অর্নামেন্টস, 2 জোড়া রূপার নূপুর, আরেকটি ডায়মন্ডের নেকলেস। সব শেষে পায় একটি চিরকুট। বিহান চিরকুটটি হাতে নিয়ে একবার আরশির দিকে তাকায়। আরশির ঠোঁটের কোণে হাসি ফুটেছে জিনিসগুলো দেখে। মনে হচ্ছে সে সত্যি সত্যি বুঝতে পেরেছে এগুলো কে পাঠিয়েছে। বিহান আরশির দিকে তাকিয়ে চিরকুটটি খোলে। এরপর জোরে জোরে পড়তে শুরু করে, হ্যাপি বার্থডে মাই হার্ট, মাই লাইফ, মাই এভরিথিং, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। আমার সুখ পাখির আজকে জন্মদিন, 17 বছর পেরিয়ে 18তে পা রাখলো। আমার যেন বিশ্বাসই হচ্ছে না, এই তো সেদিন তার জন্ম হলো। আকাশ থেকে একটা পরী আমার ঘরে নামলো, আমাদের অন্ধকার জীবন তার আলোয় আলোকিত করলো, অপূর্ণতার জীবনে পূর্ণতা এনে দিল। আমাদের নিস্তব্ধ ঘরে তার কণ্ঠের কান্নায় মুখরিত করলো, সারাক্ষণ চড়ুই পাখির মতো কিচিরমিচির করত। আজ কি সেই চড়ুই পাখির 18 বছর পূর্ণ হলো। সে নাকি এখন বড় হয়ে গিয়েছে, কিন্তু সে তো আমার কাছে এখনো সেই ছোট্ট চড়ুই পাখিটিই আছে। আমার চড়ুই পাখির মনে হয় আমরা তাকে ভালোবাসি না, এই জন্য তাকে দূরে রেখেছি। কিন্তু সত্যি কি তাই? হুম, আমরা তাকে ভালোবাসি, তার চেয়ে ভালো চাই, এই জন্য যে তার থেকে দূরে রেখেছি। কিন্তু ছোট্ট চড়ুই বোঝে না যে দূরত্ব তার মঙ্গল। কিন্তু আমি প্রমিস করছি, এই দূরত্ব আর বেশি দীর্ঘ হবে না। চড়ুই পাখি তার নিড়ে ফিরবে খুব শীঘ্রই। আমার অভিমানী চড়ুই পাখির অভিমান যদি একটু ভেঙে থাকে, তাহলে যেন এই অধমকে একবার ফোন করে। দীর্ঘ একটি চিঠি পড়ে থামে বিহান, তাকায় আরশির পানে। মেয়েটি কাঁদছে, অজস্র অশ্রু গড়িয়ে পড়ছে তার আখিদ্বয় হতে। আরশি আর দাঁড়ায় না, বিহানের হাত থেকে চিরকুটি টান দিয়ে নিয়ে বিহানের এলোমেলো করা সমস্ত জিনিস 2 হাতে বুকের মাঝে নিয়ে দৌড়ে চলে যায় সিঁড়ি দিয়ে তার রুমে। বিহান সহ বাড়ির সকলে থমকে দাঁড়িয়ে আছে চিঠির কথাগুলো শুনে। এতটা আবেগ অনুভূতি মিশিয়ে কে লিখেছে এই চিঠি? বিহানের খটকা লাগছে চিঠিটা নিয়ে, বিশেষ করে শেষের কয়েকটা লাইন যেন স্পষ্ট বোঝা যাচ্ছে, চড়ুই মানে আরশির দূরত্বের মঙ্গল, তাদের কাছে গেলেই বিপদ। বিহান বুঝতে পারছে এই চিঠিটা আরশির বাড়ি থেকে লেখা হয়েছে। সকলে আরশি যখন তামান্নার সাথে কথা বলছিল তখন অনাকাঙ্ক্ষিতভাবে বিহান তাদের কথা শুনেছিল। বাড়িতে যাওয়ার সময় একটা ফোন আসায় বিহান সবাইকে বাড়িতে পাঠিয়ে দিয়ে সে একটু কথা বলার জন্য এই দিকে এসেছিল। আর তখনই শুনতে পেয়েছিল তাদের কথা, আর শুনে বুঝতে পেরেছিল যে আরশি বিয়ের পর থেকে এখান থেকে তাদের গ্রামে আর যায়নি। বিহান তখন অতটাও গুরুত্ব দেয়নি, ভেবেছিল হয়তো তার মা কিংবা ভাই তাকে নিতে আসেনি, খোঁজ নেয়নি, কিংবা তার মা বাবা হয়তো তাকে যেতে দেয়নি।
কিন্তু এখন চিঠির কথাগুলো পড়ে বিহান খুব ভালোই বুঝতে পারছে যে তারা চায় তাদের মেয়ে তাদের কাছে থাকুক, কিন্তু কোনো এক অদৃশ্য বিপদের আশঙ্কায় তারা তা পারছে না। কি সেই বিপদ যার হাত থেকে আরশিকে বাঁচাতে এত দূরত্ব অবলম্বন করছে? আরশি রুমে এসে এই চিঠি একবার নয়, দুইবার নয়, বারবার পড়ছে আর কান্না করছে। সে তো বুঝে, সবটা জেনেই বোঝে, আর কেন বারবার তাদের প্রতি অভিমান করে। 4 বছর আগের সেই ভয়ঙ্কর রাত থেকে বাঁচাতেই তো তার মা আর ভাই তাকে এতটা দূরত্বে রেখেছে, যে দূরত্ব মিটিয়ে তাদের কাছে পাওয়া আরশির কাছে সম্ভব নয়। শুধু মাঝে মাঝে কথা হয় তাদের সাথে, কিন্তু আরশি পুনরায় একই ভুল করলো। 15 দিন আগে প্রচন্ড রাগ আর অভিমানের কারণে কথা বলা বন্ধ করে দিল তার মা আর ভাইয়ের সাথে। বিগত 15 দিন যাবৎ তাদের সাথে কোনো কথা হয় না। মূলত আরশি কথা বলেনি, কিন্তু আজকে আর নিজেকে ধরে রাখতে পারলো না। নিজের রাগ অভিমানের দেওয়াল ভেঙে ফোন করলো তার ভাইয়ের কাছে। একবার ফোন যেতেই রিসিভ হয়, যেন তারা এই ফোনের অপেক্ষাতেই বসেছিল। আরশি ফোনটা করে কোনো কথা বলে না, শুধু নীরবে অশ্রু বিসর্জন দিতে থাকে। ওপাশ থেকে প্রথম আওয়াজ এলো, আমার ছোট্ট চুড়িয়ের অভিমান ভাঙতে এতদিন লেগে গেল? পুরোটা অভিমান ভেঙেছে নাকি এখনো কিছুটা বাকি রেখেছে? তার ভাই কি ভাঙাবে বলে? ভাইয়ের এত মিষ্টি আদরে কথায় আরশি আরো ফুপিয়ে ওঠে। কান্না মাখা কণ্ঠে বলে, আই এম সরি ভাইয়া, প্লিজ আমাকে মাফ করে দাও। আমি তোমাদেরকে কষ্ট দিয়েছি, শুধু নিজের কষ্টই দেখেছি, তোমাদের কষ্ট বোঝার চেষ্টা করিনি। আমি ভালো বোন হতে পারিনি, ভালো মেয়ে হতে পারিনি। আমার জন্য তোমরা এত কষ্ট করেছো, আবার আমি তোমাদের কষ্ট দিচ্ছি। এক নাগাড়ে কথাগুলো বলে আবারও ফুপিয়ে ওঠে আরশি। বোনের কথায় মুচকি হেসে আরিশ বলে, ধুর পাগলি আমার, কষ্ট পেতে যাব কেন? আমরা তো জানি আমার ছোট্ট চড়ুইয়ের একটু রাগ হয়েছিল, ওই জন্য এভাবে বলেছে। এত কষ্ট পাওয়ার কি আছে? আর কে বলেছে তোকে তুই ভালো মেয়ে হতে পারিসনি, ভালো বোন হতে পারিসনি? তুই কি জানিস তুই পৃথিবীর শ্রেষ্ঠ মেয়ে, শ্রেষ্ঠ বোন। তুই আমাদের বেঁচে থাকার কারণ। একদম এইসব ভেবে মন খারাপ করবি না। আর তুই আজকের দিনে এরকম কান্না করছিস কেন পাগলি মেয়ে? তাড়াতাড়ি চোখের পানি মোছ আর ভিডিও কলে আয়, মা তোকে দেখবে। আরিশ ফোনটা কেটে আবারও ভিডিও কল দেয়। আরিশ চোখের পানি মুছে কলটা রিসিভ করে কথা বলছে আর মুচকি হাসছে। তার ভাই তাকে হাসানোর জন্য কত কথা বলছে, কত চেষ্টা করছে। এক সময় আরিশের ঠোঁটের কোণে মিষ্টি হাসি দেখা যায়। আর মা আর ভাইয়ের সাথে এতদিন পর কথা বলতে বলতে পার করে দেয় অর্ধেক রাত, আর ওভাবেই ঘুমিয়ে পড়ে। আরশি ঘুমিয়ে পড়েছে বুঝতে পেরে আরিশও ফোনটা কেটে স্বস্তির নিঃশ্বাস ফেলে বোনের রাগ এতদিনে ভেঙেছে এই ভেবে। মধ্যরাতে অন্ধকার ডুবে আছে পৃথিবী। মানুষের ব্যস্ততায় ঘেরা সময়, হাঁটা চলা, গাড়ির শব্দ, সমস্ত কোলাহল থেমে গেছে। মনে হচ্ছে আকাশ মাটিতে মিশে গেছে, অন্ধকারের চাদরে মুড়িয়ে নিয়েছে পুরো পৃথিবী। যতদূর চোখ যায় শুধুই অন্ধকার আর অন্ধকার। জ্যোৎস্নার আলো নেই। স্বচ্ছ কাচের জানালা দিয়ে বাহিরে তাকালেই শুধু মিলবে শূন্যতা। যেন মনে হচ্ছে জনমানবহীন এই শহর। কিন্তু সত্যি কি তাই? উহুম, পুরো পৃথিবী এখন গভীর ঘুমে আচ্ছন্ন। শুধু ঘুম নেই প্রিয়জন হারানোর মানুষের চোখে। ব্যালকনিতে দাঁড়িয়ে একটি ছেলে ট্রাউজারের পকেটে 2 হাত গুজে, চোখের পানি আর ঠোঁটের কোণে স্বল্প হাসি নিয়ে তাকিয়ে আছে দূর আকাশের পানে। চোখে একটু এদিকে ওদিকে ঘোরায়। অন্ধকার ঘিরে নিয়েছে পৃথিবীকে ঠিক তার মনের মতো। শহর এখন নিষ্প্রাণ ঠিক তারই মতো। রাস্তাঘাটের এখন শূন্যতায় ঘেরা ঠিক তার মনের মতো। এইসব ভেবে মুচকি হাসে ছেলেটা। এরপর আবারও আকাশের পানে তাকিয়ে বলে, তুমিও কি একা আমার মতো সঙ্গীহীন? তোমাকে তো আলো দেওয়ার এখন কেউ নেই। চন্দ্র, সূর্য, তারা, নক্ষত্র, তারকারাজি সবাই এসেছিল তোমার কাছে ক্ষণিকের জন্য, আবার তোমায় এখন একা ছেড়ে চলে গেছে, ফেলে গেছে শূন্যতায়। তুমি তাদের ধরে রাখতে পারোনি, নিজের কাছে রেখে দিতে।
ঠিক আমার মতো। যেন আমিও ধরে রাখতে পারিনি তাকে, রেখে দিতে পারিনি নিজের বক্ষস্থলে। হারিয়ে ফেলেছি তাকে। তাকে খুব দেখতে মন চায়, ছুতে মন চায়, তার হাতে হাত রাখে, পায়ের ওপরে পা মিলিয়ে হাঁটতে মন চায়, কিন্তু পারি না। কারণ সে আমার থেকে বহু দূরে। যতটা দূরে তুমি আমি, ঠিক ততটাই দূরে। কেন হলো এমন? এমনটা তো হওয়ার কথা ছিল না। এমনটা তো না হলেও পারতো। থেকে যেতে পারতো সে আমার কাছে, কিন্তু সে থাকেনি। সে যে বড্ড রাগী, বড্ড অভিমানী। তাই তো ফেলে গেল, দিয়ে গেল এক বুক মৃত্যু যন্ত্রণা। যেই যন্ত্রণা আমায় কুরে কুরে খায়, আমায় নিঃশ্বাস নিতে দেয় না, আমায় শান্তিতে বাঁচতে দেয় না। প্রতিটা মুহূর্তে গলা কাটা মুরগির মতো ছটফট করতে হয়। চলেই যখন যাবে, তাহলে এসেছিলে কেন আমার এই হাসি খুশি জীবনটা তছনছ করতে? আর এসেছিল যখন, তাহলে চলে গেল কেন? সে তো কাউকে ভালোবাসতে জানতো না। সে এলো, তাকে ভালোবাসা শেখালো, এরপর চলে গেল। তাকে ভালোবাসাটা শেখালো, কিন্তু তাকে ছাড়া থাকাটা শেখালো না। এখন যে সে পারছে না তাকে ছাড়া থাকতে, তাকে এক পলক দেখার জন্য ক্ষণে ক্ষণে তড়পাচ্ছে। তাকে এক পলক দেখার আকাঙ্ক্ষা। তার কি হয় এই জীবনে আর মিটবে না? সকাল 7টা, আরশি এখনো ঘুমিয়ে আছে। ঘুম যেন তার আজ ভাঙছেই না। ভাঙবেই বা কি করে? কাল তো অর্ধেক রাতের কথা বলেই পার করে দিয়েছে। কিন্তু এখন আরশি বেশ বিরক্ত হচ্ছে। ঘুমের মাঝে তার মনে হচ্ছে তাকে যেন কেউ জাপটে ধরে রেখেছে। সে নড়াচড়া করতে পারছে না। বিরক্তি তার যেন বেড়ে যাচ্ছে। সরিয়ে দিতে চায় জড়িয়ে ধরা মানুষটিকে, কিন্তু পারে না। সেও যেন পণ করেছে আজ তাকে ছাড়বে না, তাই আরো শক্ত করে জড়িয়ে ধরে। আরশি এবার অতিষ্ঠ হয়ে চোখ মেলে পাশে তাকায়। দেখতে পায় তামান্নাকে। বেয়াদবটা তাকে একদম সাপের মতো করে পেঁচিয়ে রেখেছে। দেখে মনে হচ্ছে সে যেন তার পৈতৃক সম্পত্তি। আরশি বিরক্ত হয়ে জোরপূর্বক নিজেকে ছাড়িয়ে নিয়ে উঠে বসে। ঘড়ির দিকে একবার তাকায়। 7টা পার হয়ে গিয়েছে দেখে তামান্নাকে ডাকে। আজকে তাদের কলেজ আছে, ইম্পর্টেন্ট 2টা ক্লাস আছে, কিছুতেই মিস দেওয়া যাবে না। আর এই ইডিয়েটটাকে দেখো, উঠতেই যাচ্ছে না। আরশি বহু কষ্টে তামান্নাকে ডাকে। এরপর দুজনেই ফ্রেশ হয়ে কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে নিচে নামে। দুজনেরই ফ্রেশ হতে হতে অলরেডি 9টা বেজে গিয়েছে। 10টা থেকে তাদের ক্লাস। আরশি বাড়ি থেকে কলেজে যেতে প্রায় আধা ঘন্টার উপরে সময় লাগে। আরশি তাড়াহুড়ো করে ডাইনিংয়ে যায়। আর এখানে প্রায়ই সবাই আসে, শুধু বিহান ছাড়া। আরশিকে আসতে দেখে আঞ্জুমান বেগম খাবার বেড়ে দেয়। তামান্না জানায় আজকে সে কলেজে যাবে না, কারণ কিছুক্ষণ আগে তার বাবা ফোন করে জানিয়ে দিয়েছে আজকে তারা দেশে ফিরছে। একা যেতে হবে ভেবে আরশি তাড়াহুড়ো করে খাবার খেতে থাকে। আরশির খাওয়া দেখে ইরশাদ চৌধুরী বলে, আরে আম্মা, এত তাড়াহুড়ো করছো কেন? আস্তে খাও, গলায় আটকে যাবে তো। ইরশাদ চৌধুরীর কথা শুনে আরশি খেতে খেতে বলে, সময় নেই বাবা, আজকে তাড়াতাড়ি কলেজে যেতে হবে, ইম্পর্টেন্ট ক্লাস আছে, এমনিতে লেট হয়ে গিয়েছে। তাই বলে এত তাড়াহুড়ো করে খাবে আম্মা? গলায় আটকে যাবে তো। কিচ্ছু হবে না, তুমি অযথা টেনশন করছো। খাবার খাও, তোমার অফিসে লেট হচ্ছে না? ইরশাদ চৌধুরী কিছু বলতে গিয়েও বলে না, এই মেয়েকে কিছু বলে লাভ নেই। একবার যখন তাড়াহুড়ার ভূত মাথায় ঢুকেছে, তখন শুধু তাড়াহুড়াই করবে, বলেও লাভ নেই। ইরশাদ চৌধুরী আরশিকে একবার তুই তো একবার তুমি বলতেই নিহাল কনফিউজড হয়ে জিজ্ঞেস করে, আরশি, সত্যি করে একটা কথা বলতো, আঙ্কেল তোমায় কি বলে, তুই নাকি তুমি? না মানে, আসো, আসার পর থেকে দেখছি আঙ্কেল তোমায় একবার তুই বলে তো একবার তুমি বলে, তাই জিজ্ঞাসা করলাম আর কি। নেহালের প্রশ্ন শুনে আরশি ফিক করে হেসে ফেলে। কিছু বলবে তার আগে ইরশাদ চৌধুরী বলে, আরে, ওকে জিজ্ঞাসা করছো কেন? আমায় জিজ্ঞেস করো, আমি বলছি। হ্যাঁ আঙ্কেল, এটাই ভালো হবে, উত্তরটা বরঞ্চ আপনিই দিন। বুঝলে বাবা, আরশি তো শুধু আমার মেয়ে না, ও হচ্ছে আমার আম্মা, আমার মা। তাই যখন ওকে আমি মেয়ে হিসাবে ডাকি, তখন তুই বলি, আর যখন মা হিসাবে ডাকি, তখন তুমি বলি। কারণ মাকে তো আর তুই বলা যায় না,
মা হচ্ছে সম্মানীয় ব্যক্তি, তাই আমিও আমার আম্মাকে সম্মান দিয়ে কথা বলি। ইশরাক চৌধুরীর কথায় সবাই মুগ্ধ হয়ে ভাবে যে একজন শ্বশুর হয়ে কতটা ভালোবাসলে পুত্রবধূ থেকে মা আর মেয়ের স্থান দেওয়া যায়। এটা তারা এরশাদ চৌধুরীকে না দেখলে হয়তো জানতো না। এরশাদ চৌধুরীর কথাই শুনে আরশি খাওয়া থামিয়ে ওনার দিকে তাকিয়ে ভাবে, এই দুইটা মানুষ তাকে কেন এত ভালোবাসে সে বুঝতে পারে না। আরশি কখনো বাবার আদর ভালোবাসা পায়নি, সে তো তার বাবাকে দেখেওনি। শুধু তাই নয়, সে তার বাবার নাম পর্যন্ত জানে না। তার মা আর ভাইকে জিজ্ঞেস করলে সব সময় এড়িয়ে যেত, কখনো তার বাবার পরিচয়টা তাকে দেয়নি। সেখানে ভালোবাসা পাওয়া তো দূরের কথা, সে তো বাবার ভালোবাসাটা কি সেটাই জানতো না। জেনেছে তো তখন যখন এরশাদ চৌধুরী মেয়ে হয়ে এই বাড়িতে পা রেখেছে। এইসব ভেবে আশির চোখের কোণে অশ্রুকণা জমা হয়, কেউ দেখার আগেই মুছে নেয়। কিন্তু বিহানের চোখ ফাঁকি দিতে পারে না। বিহান সবটাই সূক্ষ্ম নজরে পরখ করেছে। সে কিছুক্ষণ আগেই নিচে এসেছিল তার বাবার কথাগুলো শুনে, সিঁড়িতে থেমে যায়। সবটাই সে শুনেছে আর বুঝেছে। তার বাবা মায়ের দেহ আলাদা থাকলেও প্রাণটা এই মেয়ের মধ্যেই আটকানো। বিহান দাঁড়িয়ে থাকতে দেখে আঞ্জুমান বেগম বলে ওঠে, বিহান, ওখানে দাঁড়িয়ে আছিস কেন বাবা, খাবি না? তাড়াতাড়ি আয়, আমি খাবার দিচ্ছি। বিহান বলে ওঠে, আমি খাবো না মা, আমার একটা কাজ আছে, যেতে হবে, খাওয়ার সময় নাই। ছেলের কথায় আঞ্জুমান বেগম ভুরু কুঁচকে বলে, বিহান, এটা তোর ক্যাম্প না, এটা তোর বাড়ি। এখানে এত কিসের কাজ তোর? আসার পর থেকেই দেখতেছি তুই শুধু কাজ আর কাজই করছিস। বাড়িতে তো থাকিস না, সকালে বের হোস, রাতে আসিস। তুই সত্যি করে একটা কথা বলতো, তুই এখানে ঘুরতে আসছিস নাকি কাজের জন্য আসছিস? বিহান মায়ের কথায় কিছুটা বিভ্রান্ত হয়, শুকনো ঢোক গিলে গম্ভীর কণ্ঠে মায়ের উদ্দেশ্যে বলে, কাজের জন্য আসতে যাব কেন, নিশ্চয়ই ঘুরতে আসছি, আর এই জন্যই বাহিরে যাচ্ছি। আঞ্জুমান বেগম ছেলের কথায় সন্দিহান কণ্ঠে বলে, এই জন্য বাইরে যাচ্ছি মানে? মানে আমি রিসোর্ট বুক করতে যাচ্ছি। আজকে বিকালে আমরা বাড়ির সকলে ঘুরতে যাব আশেপাশের একটা রিসোর্টে 3 দিনের জন্য। সবাই ব্যাকপ্যাক করে রাখো, আমি রিসোর্টটা বুক করেই আসছি। বিহানের কথায় আঞ্জুমান বেগম আরশির দিকে তাকায়। আরশি তার দিকেই তাকিয়ে আছে। আঞ্জুমান বেগম আরশির দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে, এরপর বিহানের উদ্দেশ্যে বলে, আমরা কোথাও যাব না বিহান, তোরা যা, ঘুরে আয় তোদের মধ্যে, আমাদেরকে টানিস না। বিহান ভুরু কুঁচকে বলে, না যাওয়ার কারণ? আমরা আরশিকে ছাড়া যেতে পারবো না। মায়ের কথায় বিহানের কুচকানো ভুরু আরেকটু কুচকায়, এরপর গম্ভীর কণ্ঠে বলে, মা, আমি বাড়ির সকলের কথা বলছি। আর তোমার মেয়ে নিশ্চয় বাড়ির বাহিরে পড়ে না? আরশি খাওয়া শেষ করে উঠে দাঁড়িয়ে তার কলেজ ব্যাগ কাঁধে নিতে নিতে বলে, তোমরা যাও মা, সমস্যা নেই, আমি একা থাকতে পারবো। আর তামান্নারা তো আছেই, প্রবলেম হবে না, তোমরা যাও, ঘুরে আসো। এটা হয় না আরশি, আমরা তোকে একা ফেলে কখনো যাব না। একটু বোঝার চেষ্টা করো বাবা, আমি যেতে পারবো না, তোমরা তো সবই জানো। আমরা তো তোকে যেতে বলছি না আরশি, শুধু বলেছি আমরা যাব না, ব্যাস এতটুকুই। বিহান এতক্ষণ চুপ ছিল, আরশির বক্তব্য শুনল। এরপর পুনরায় গম্ভীর কণ্ঠে বলে, তা ম্যাডাম, আপনার না যাওয়ার রিজনটা জানতে পারি? সামনে আমার পরীক্ষা, এখন কলেজ মিস দেওয়া যাবে না, দিলেই পরে প্রবলেম হবে। আপনার পরীক্ষা আরও অনেক দেরি আছে, আর তাছাড়া আজকে কলেজে গেলে 1 সপ্তাহ ছুটি দিবে পরীক্ষার প্রিপারেশনের জন্য। সেখানে 3 দিনের জন্য ঘুরতে গেলে আমার মনে হয় না কোনো প্রবলেম হবে, উল্টো আরও মাইন্ডটা ফ্রেশ হবে, যেটা আপনার জন্যই ভালো। আরশি চমকে ওঠে, এই লোক জানলো কিভাবে যে আজকে গেলে 7 দিনের ছুটি? আরশির চমকানো চেহারা দেখে বিহান সামান্য ঠোঁট বাঁকায়, এরপর বলে, আশা করছি কারোর আর কোনো সমস্যা নেই, আর বিকালের মধ্যে যাতে করে সবাই রেডি হতে দেখি যেন। বলে বিহান যেতে নিলে ইশরাক চৌধুরীর কথাই থেমে যায়। বিহান, আশিকে সাথে নিয়ে যাও, ওকে একটু কলেজে নামিয়ে দিও, ওর লেট হয়ে যাচ্ছে। তোমার সাথে গেলে তাড়াতাড়ি হবে। ইশরাক চৌধুরীর কথা শুনে আরশি তাড়াহুড়ো করে বলে, বাবা, তার কোনো প্রয়োজন নেই, আমি গাড়িতে করেই যাব, বাইকের প্রয়োজন নেই। আরশি ঘড়িতে টাইম দেখে, মা,
তুই অলরেডি লেট, আর মাত্র 20 মিনিট সময় আছে। এর মধ্যে তোকে কলেজে পৌঁছাতে হবে, আর তাড়াতাড়ি যাওয়ার জন্য আমায় গাড়ি থেকে বাইক বেটার মনে হয়। বিহান বলে ওঠে, 5 মিনিটের মধ্যে আসতে বলো, নয়তো রেখে চলে যাব। বলেই বিহান ওখান থেকে চলে যায়। আরশিও আর কিছু বলে না। সত্যি তার লেট হয়ে যাচ্ছে। গাড়িতে করে গেলে আধা ঘন্টা সময় লাগবে, যেই সময় এখন আরশির কাছে নেই। বিহান বাইক নিয়ে গেটের সামনে দাঁড়িয়ে আছে। একটু পর আরশি আসে। আরশিকে আসতে দেখে বিহান বলে, তাড়াতাড়ি করে উঠুন ম্যাডাম, হাতে বেশি সময় নেই, আপনাকে নামিয়ে দিয়ে আমার যেতে হবে। আরশি আর কথা বাড়ায় না, উঠে বসে বাইকে। আরশি উঠতেই বিহান বাইক স্টার্ট দিয়ে বলে, ধরে বসুন ম্যাডাম, নয়তো পড়ে যাবেন, পরে দেখা যাবে। আপনার বাবা মা আমার ওপরেই তার মেয়ে পড়ে যাওয়ার ব্লেম দিবে, আর আমি কোনো মিথ্যা ব্লেম নিতে রাজি নই। বিহানের কথা শুনে আরশি মুখ বাঁকিয়ে বিহানের কাঁধে হাত রাখে। বিহান বাইকের মিররে আরশির মুখ বাঁকানো দেখে এবং নিঃশব্দে সামান্য একটু হেসে গাড়ি স্টার্ট দেয় গন্তব্যের উদ্দেশ্যে। 15 মিনিটের মধ্যেই এসে পৌঁছেছে আরশির কলেজের সামনে। আরশি অবাক হয়, এত তাড়াতাড়ি আসবে সে ভাবতেও পারেনি। আরশি অবাক হয়ে তাকায় বিহানের দিকে। বিহান পেছনে ফিরে তাকিয়ে আরশিকে বলে, কি হলো ম্যাডাম, নামতে ইচ্ছে করছে না? কিন্তু না চাইলেও এখন যে নামতে হবে, কারণ আপনার ক্লাস আর আমার কাজ দুটোই আছে, আর দুটোতেই সময় খুবই কম। বিহানের কথায় আরশি একটু থতমত খেয়ে যায়। এরপর বাইক থেকে নেমে বিহানের দিকে না তাকিয়েই কলেজের ভেতরে চলে যায়। আরশির প্রস্থান দেখে বিহান একটু সামান্য হাসে। এরপর সেও চলে যায় তার গন্তব্যে। আরশি কলেজে এসে কিছুতেই তার মন বসছে না তামান্নাকে ছাড়া। একটু সময় মেয়েটাকে ছাড়া থাকতে তার এতটা কষ্ট হচ্ছে, তাহলে 3 দিন কিভাবে তাকে ছাড়া থাকবে? ভাবতেই আরশির মনটা খারাপ হয়ে যায়। সে ভাবলো বাসায় গিয়ে একবার তার বাবা মাকে বলে দেখবে তামান্নার যাওয়ার কথা। দুপুর 2টা, আরশি দাঁড়িয়ে আছে কলেজ গেটের সামনে। বাড়ি থেকে গাড়ি আসার কথা, কিন্তু এতক্ষণ কেন আসছে না বুঝতে পারছে না আরশি। মূলত ইশাক চৌধুরী কিছুক্ষণ আগে প্রিন্সিপালের কাছে ফোন দিয়ে একটু তাড়াতাড়ি ছুটি দেওয়ার কথা বলেছিল, আর আরশিকে গেটের বাইরে দাঁড় করিয়ে বলে গাড়ি আসবে এই বলেছে। কিন্তু এখন গাড়ি আসার কোনো খবর নেই। আরশি বিরক্ত হয়ে হাঁটা ধরবে এমন সময় তার সামনে এসে একটা বাইক দাঁড়ায়। আরশি অবাক হয় বিহানকে দেখে, আর জিজ্ঞেস করে, আপনি এখানে? হ্যাঁ, তোমায় নিতে আসলাম। তাড়াতাড়ি উঠে পড়ো, সময় নেই। কিন্তু আমায় তো বাড়ির গাড়ি নিতে আসবে। আসবে না, ওই জন্যই তো এসেছি। ফার্স্ট ওঠো, সময় নেই। আরশি আর কথা বাড়ায় না, উঠে পড়ে বাইকে। আরশি বাইকে উঠতেই বিহান বাইক স্টার্ট দেয়। পথিমধ্যে আর কথা হয় না দুজনের মধ্যে। কিছুক্ষণের মাঝেই তারা এসে পড়ে বাড়ির সামনে। বিহান আরশিকে বাড়িতে যেতে দেখে বলে সে বাইক গ্যারেজে রাখতে যায়। আরশি বাড়িতে এসে অবাক হয়ে যায়। আরশি অবাক হয়ে দাঁড়িয়ে আছে দরজায়। সে বুঝতে পারছে না সে কি সত্যি বাড়িতে আসছে নাকি অন্য কোথাও। বিহান বাইকটা গ্যারেজে রেখে বাড়িতে এসে আরশিকে দরজার সামনে দাঁড় করিয়ে সামনে খাম্বার মতো করে দাঁড়িয়ে থাকতে দেখে বলে, কি হলো ম্যাডাম, ভেতরে না গিয়ে দরজায় এরকম খাম্বার মতো দাঁড়িয়ে আছেন কেন? আরশি আগের ভঙ্গিতেই দাঁড়িয়ে থেকেই বলে, আপনি আমায় কোথায় নিয়ে এসেছেন সত্যি করে বলুন তো। আরশির কথায় বিহান ভুরু কুঁচকে বলে, মানে বাড়িতে নিয়ে আসিনি তো কোথায় নিয়ে এসেছি ইডিয়েট? এতদিন বাড়িতে থেকেও নিজের বাড়ি নিজে চিনতে পারছো না? বিহানের কথায় যেন আরশির কান পর্যন্ত পৌঁছালো না। সে ওইভাবেই দাঁড়িয়ে থেকে বলে, সামনে দেখুন। আরশির কথায় বিহান বিরক্ত হয়, ইডিয়েট, এতদিন বাড়িতে থেকেও বাড়ি চিনতে পারছে না। এরপর সামনে তাকায়। বিহান তাকানোতেই হতভম্ব হয়ে যায়। আরশির মতো একই অবস্থা তারও হয়েছে। এখন আরশির মতো তারও মনে হচ্ছে যে সে বাড়িতে না এসে অন্য কোথাও এসেছে, মানে কোনো পার্লারে এসে পড়েছে। ইশাক চৌধুরী, আঞ্জুমান বেগম, চুমকি, তামান্না, বর্ষা, মিতালি, আদিল, নিহাল, আকাশ, এরা সবাই এক সারিতে সোফায় বসে আছে। এদের সবার মুখে হোম রেমেডি ফেস প্যাক, চোখে চশমা, হাতে পায়ে সেম একইগুলো লাগানো।
পা ডুবানো ফেনা ওঠা পানির মধ্যে। আদিল গুনগুন করছে আর একটু পর পর কোলের ওপর থেকে বাটি থেকে শশা তুলে তুলে মুখে পড়ছে। নিহাল একটু পর পর হাত দিয়ে মুখে বাতাস করছে। বর্ষা তার পাশেই বসাই তা অনুভব করতে পারছে বোধহয়, তাই একটু পরপরই নেহালকে ধমক দিচ্ছে নড়াচড়া না করতে। মিতালি আর চুমকি শান্ত ভঙ্গিতে বসে আছে, তামান্নার কানে হেডফোন। সে গানের তালে তালে ঠোঁট নাড়াচ্ছে আর মাথা এদিকে ওদিকে দোলাচ্ছে। এরশাদ চৌধুরী আর আঞ্জুমান বেগম ঘুমিয়ে কাদা, মাথা কাত হয়ে থাকার কারণে তাদের চোখ থেকে শশা পড়ে গিয়েছে। আর এদের দেখে বিহানের মনে হচ্ছে তারা বাড়ি নয়, কোনো পার্লারে ফেসিয়াল দেখতে এসেছে। আর বিহান হতভম্ব নয়নে তাকিয়ে আছে সবার দিকে। সবারটা না হয় মানা যায়, কিন্তু বাবা মা তারাও কিনা শেষ পর্যন্ত এইসব পাগলামিতে সামিল হলো। কি সাংঘাতিক ব্যাপার স্যাপার ভাবা যায়। বিহান আর আরুষি একে অপরের মুখের দিকে তাকায়, এরপর দুজনেই এগিয়ে যায় তাদের কাছে। কি হচ্ছে এগুলা? বিহানের কথা শুনে তারা সবাই চোখ থেকে শশা সরিয়ে বিহানের দিকে তাকায়। আদিল বলে, আরে ব্রো, তোরা কখন এলি? আমরা কখন আসছি সেটা তোর না জানলেও চলবে, আগে বল এসব কি হচ্ছে? কি আবার হবে, দেখতে পাচ্ছিস না আমরা ফেস প্যাক লাগিয়েছি? হ্যাঁ, সেটা তো দেখতেই পাচ্ছি, কিন্তু প্রশ্ন হলো এসব লাগিয়েছিস কেন তোরা? কারণ আমরা ঘুরতে যাচ্ছি। ঘুরতে যাওয়ার জন্য এইসব লাগাতে হবে? ইয়েস ব্রো, ঘুরতে যাওয়ার জন্য এইসব লাগাতে হবে, কারণ ওখানে অনেক মেয়ে আছে। যদি ভাগ্যে দুই একটা লেগে যায় তাহলে ভালোই হয়, মন্দ হয় না। আকাশের সাথে বর্ষাও তাল মিলিয়ে বলে, ইয়েস ব্রো, একদম ঠিক বলেছিস। কত কাল আর সিঙ্গেল কাটাবো, এবার একটু মিঙ্গেল হওয়া প্রয়োজন। আমিও তোদের সাথে সহমত। তাদের সবার কথা শুনে এবার আরশি ভুরু কুঁচকে বলে, সেটা না হয় বুঝলাম যে আমরা সিঙ্গেল লাইফ থেকে মিঙ্গেল হওয়ার জন্য এসব লাগিয়েছেন, কিন্তু এই বেয়াদবটা এসব কেন লাগিয়েছে? আরশির বেয়াদব কথাটা শুনে তারা সবাই থতমত খেয়ে যায়। আদিল বলে, বেয়াদব? কে বেয়াদব? কোন বেয়াদব? তুমি কার কথা বলছো আরশি? কার কথা আবার? মিতালি আপুর পাশে বসে থাকা বেয়াদবটার কথা বলছি। আরশির কথা শুনে সবাই এবার তামান্নার দিকে তাকায়। আরশি কারোর কাছ থেকে আর কিছু না শুনেই তামান্নার কাছে গিয়ে কান থেকে হেডফোনটা সরিয়ে দেয়। হঠাৎ কান থেকে হেডফোনটা সরে দেওয়ায় তামান্না বিরক্ত হয়ে চোখ খুলে সামনে তাকায়। সামনে আরশিকে দাঁড়িয়ে থাকতে দেখে তামান্না শুকনো ঢোক গেলে কিছু বলবে তার আগে আরশি ধমক দিয়ে বলে, এই বেয়াদব, তুই কেন এইসব লাগিয়েছিস? আরুষির ধমক খেয়ে তামান্না শুকনো ঢোক গিলে বলে, তোদের সাথে ঘুরতে যাব তাই? ঘুরতে যাবি মানে? তোকে কে নিচ্ছে যে তুই যাবি? আন্টি? এই বেয়াদব, তোর না আজকে বাবা মা আসছে, তাহলে তুই কেমনে যাবি? আসবে না তো। তুই কলেজে যাওয়ার পর আবার ফোন দিয়েছিল, বলেছে তাদের আসা ক্যান্সেল হয়ে গেছে, আরো 2-3 দিন সময় লাগবে আসতে। তাই আন্টি বলো রেডি হয়ে থাকতে, আমাকেও নাকি সঙ্গে নিয়ে যাবে। তাই হুম, সবাই না হয় বুঝলাম, কিন্তু এখন কেন লাগিয়েছে সেসব? সব ভাইয়া আপুরা লাগিয়েছে তাই আমিও লাগিয়েছি। সবাই এখানে মিঙ্গেল সিঙ্গেল থেকে মিঙ্গেল হতে চাচ্ছে, তো তুইও কি সিঙ্গেল থেকে মিঙ্গেল হওয়ার জন্যই যাচ্ছিস? আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, জানের জান, এসব কি বলছিস? আমি কেন মিঙ্গেল হওয়ার জন্য যাব? বিশ্বাস কর, ওইসব কোনো উদ্দেশ্যে লাগাইনি আমি। আরশি একের পর এক জেরাতে আকাশ বলে, আরশি, তুমি ওকে এরকম জেরা কেন করছো? কারণ ও আমার আমানত, তাই। আরশির কথা শুনে আকাশ সন্দিহান কণ্ঠে বলে, আমানত মানে? এত মানে জেনে আপনার কোনো কাজ নেই ভাইয়া। ওর অধিকার আছে আমার সবকিছু জানার, তাই ও শুনছে। আকাশ কেমন যেন করে তামান্নার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে, এরপর চোখ সরিয়ে নেয়, কিছুই বলে না। জানের জান, তুই বললে আমি এখনই সব ধুয়ে ফেলবো, তাও প্লিজ রাগ করিস না। তামান্নার ইনোসেন্ট ফেস দেখে আরশি বলে, থাক, আর ধুয়ে ফেলা লাগবে না। সবার কথাবার্তায় এরশাদ চৌধুরী আর আঞ্জুমান বেগমের ঘুম ভেঙে যায়। আরশি আর বিহান এসেছে দেখেই তাড়াতাড়ি করে ভালো হয়ে উঠে বসে। আঞ্জুমান বেগম বলে বসে, এসে গেছিস তোরা, ভালো করেছিস। এখন যা, তোরা ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিচ্ছি।
দেখো না আম্মা, এই পাগল ছেলে মেয়েরা জোর করে এইসব কি লাগিয়ে দিয়েছে, কতবার বারণ করলাম শুনলই না, জোর করে লাগিয়ে দিল। ইশাক চৌধুরীর কথা শুনে আরশি হেসে বলে, ভালোই করেছে বাবা, মাঝে মাঝে নিজেদের একটু পরিপাটি করা খুবই প্রয়োজন, আর তাছাড়া তোমাদের দুজনকে খুবই ভালো লাগছে। আরশির কথা শুনে ইশাক চৌধুরীও হেসে বলে, বলছিস ভালো লাগছে? হুম, খুব ভালো লাগছে। ইশাক চৌধুরী বলে, তাহলে আর কি, আমার আম্মা যখন বলছে ভালো লেগেছে তাহলে ভালো লাগছে, আমার আর কিছুই বলার নেই। বিহান বলে উঠল, তোমরা কি এরকম কথা বলে সময় নষ্ট করবে, নাকি রেডিও হবে? আমাদের কিন্তু তাড়াতাড়ি বের হতে হবে, সময় কম। বিহানের কথায় সবাই সম্মতি জানিয়ে উঠে যে যার রুমে চলে যায় ফ্রেশ হওয়ার জন্য। আরশি তামান্নাকে নিয়ে তার রুমে চলে যায় আর খাবার রুমে পাঠিয়ে দিতে বলে। আরশি রুমে এসে তামান্নাকে ফ্রেশ হতে পাঠিয়ে সে লাগেজ প্যাক করে নেয়। এরপর তামান্না বের হতেই সে ঢুকে পড়ে ফ্রেশ হওয়ার জন্য। আরশি প্রায় 20 মিনিট লাগিয়ে শাওয়ার নিল। এই ভ্যাপসা গরমের মধ্যে বাহির থেকে আসায় তার শরীর কিরকম চিপচিপ করছে, তাই একটা লম্বা শাওয়ার নেয়। বেরিয়ে এসে দেখে তামান্না রেডি হচ্ছে। সে কিছু না বলে চুমকির রেখে যাওয়া খাবারের প্লেট হাতে নিয়ে খেতে শুরু করে। জানে জান, তুই কি জেলাস? তামান্নার কথায় আরশি খেতে খেতে জবাব দেয়, জেলাস হতে যাব কেন? আরে, আরো কোন বিষয়ে নিয়ে জেলাস হব? ওই যে আমার ফেসিয়াল করা নিয়ে। মোটেও না। মিথ্যে কেন বলছিস সোনা? সত্যিটা বললেই হয়। কেউ তোর ভাইয়ের বউয়ের দিকে তাকাবে আর তুই সেটা সহ্য করতে পারবি না। আরশি খাওয়া থামিয়ে কিছুক্ষণ তামান্নার দিকে তাকিয়ে আবারও খাওয়ায় মনোযোগ দেয়। কিছু বলার প্রয়োজন মনে করলো না। খাওয়া শেষ করে সে রেডি হয়ে নেয়। আরশিকে দেখে তামান্না হাঁ হয়ে তাকিয়ে থাকে। তামান্নাকে এইরকম তাকিয়ে থাকতে দেখে আরশি বলে, কিরে, এরকম তাকিয়ে আছিস কেন? চোখ দিয়ে গিলে খাবি নাকি? মাশাল্লাহ মাশাল্লাহ, জানের জান, তোকে কি সুন্দর লাগছে রে। বিশ্বাস কর, আজকেও তোর থেকে চোখ ফেরাতে পারবো না। তেল একটু কম মার, এমনিতেই তেলের দাম বেশি। সত্যি বলছি জান, বিশ্বাস কর। আরশি মুচকি হেসে তামান্নাকে বলে, হয়েছে, এবার নিচে চল, দেরি হয়ে যাচ্ছে। আঞ্জুমান বেগম বলে ওঠে, আরশি, হলো তোর, তাড়াতাড়ি আয়, আমরা ওয়েট করছি। আরশি বলে ওঠে, ওই দেখো ডাক পড়ে গেছে, তাড়াতাড়ি চল। বলেই দুজন নিচে নেমে আসে। ড্রয়িং রুমে সবাই ছিল, শুধু বিহান ছাড়া। বিহান বাহিরে গাড়ি বের করছে। নিচে আসতেই আরশিকে দেখে সবাই অনেক প্রশংসা করে। আঞ্জুমান বেগম তাকে দোয়া করে ফু দেয় যাতে করে নজর না লাগে। এরপর সবাই বাড়ি থেকে বেরিয়ে বাহিরে আসে। বিহান গাড়ি বের করে বাড়িতে যাচ্ছিল সবাইকে ডাকার জন্য, কিন্তু সবাই আসছে দেখে আর এগোয় না। পেছনে ঘুরতে নিয়েই কি যেন মনে করে আবারও তাকায় সামনে। তাকাতেই তার চোখ জোড়া আটকে যায় এক পরীতে। পরীর পরনে কালো রঙের গোল জামা, যেটা ঠাঁই পেয়েছে হাঁটুর নিচ পর্যন্ত, সাথে কালো চুড়িদার পাজামা, কালো ওড়না, যেটা এক সাইডে নেওয়া, চুলগুলো ছেড়ে দেওয়া, কোনো রকম কোনো বাঁধন নেই। চোখে গাঢ় করে কাজল, ঠোঁটে নুড কালার লিপস্টিক, গলায় সাদা পাথরের একটা হালকা নেকলেস, কানে নেকলেসের ম্যাচিং করা ঝুমকো। সব মিলিয়ে আরশিকে যেন অপরূপা সুন্দরী লাগছে বিহানের কাছে। নজর ফেরানো দায় হয়ে যাচ্ছে তার, কিছুতেই পারছে না চোখ ফেরাতে। বিহান, আরে এই বিহান, কই হারিয়েছিস ভাই? নিহালের ডাকে বিহান ঘোর থেকে বের হয়ে বলে, হ্যাঁ বল, কখন থেকে ডাকছি, শুনতে পাচ্ছিস না? আরে থাক ভাই, ওরে বকিস না। বেচারা তার বউকে দেখে থমকে গেছে, হারিয়ে গেছে স্বপ্নের জগতে। এতে ওর কি দোষ বল? আদিলের দুষ্টুমি বুঝে বিহান কটমট করে তাকায় ওর দিকে। একদম ফালতু কথা বলবি না। আকাশ বলে ওঠে, ফালতু আর কই কথা বললাম, সত্যিটাই তো বললো। ওদের সাথে তাল মিলিয়ে মিতালিও দুষ্টু করে বলল, আচ্ছা আন্টি, যে বদনজর হাত থেকে বাঁচার জন্য দোয়া পড়ে আরশিকে ফু দিল, সেটা কি আদতে কাজ করছে, নাকি বেহানের বদনজর দোয়াকে কাটিয়ে ওর বইয়ের ওপরে লেগেই গেল? মিতালির কথা শুনে সবাই একসাথে হেসে ওঠে। বিহান কিছু বলবে তার আগে আরশি গায়ে এগিয়ে এসে তাদের দিকে
আরুষিকে দেখে বিহান আর কিছুই বলে না, সবাইকে তাড়াতাড়ি করে গাড়িতে উঠতে বলে। সবাই গাড়িতে উঠে পড়ে, কিন্তু বিপত্তি ঘটে আরুষির বেলায়। গাড়িতে আর জায়গা নেই। সবাই সবাই উঠে পড়েছে, শুধু বাকি আছে আরুষি। বিহান যাবে তার বাইক নিয়ে। আরুষির জায়গা নেই দেখে ইরশাদ চৌধুরী ছেলের মধ্যে একজনকে বিহানের সাথে বাইকে যেতে বলে, কিন্তু কেউ রাজি হয় না। এতটা পথ তাদের পক্ষে বাইকে করে যাওয়া সম্ভব নয়। আঞ্জুমান বেগম হতাশার চোখে আরুষির দিকে তাকায়। তখন বিহান এগিয়ে আসে গাড়ির দিকে, এসে তাদের যেতে বলে। ইশাক চৌধুরী আরুষির কথা বললে বিহান জানিয়ে দেয় সে তাকে নিয়ে আসছে। তারা আর দ্বিমত করে না। এই অছিলায় ছেলে মেয়ে দুটো যদি একটু কাছাকাছি আসে, তার ছেলের মনটা যদি একটু গলে এই আশায়। গাড়ি ছাড়তেই আদিল, নিহাল এরা সবাই বিশ্বজয়ের হাসি হাসে, যেন তারা খুব গুরুত্বপূর্ণ কোনো কাজ করে জিতে গেছে। তারা চলে যেতেই বিহান বাইক নিয়ে এগিয়ে আসে আরুষির সামনে। এসে বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে আরুষির দিকে। বিহানের এইরকম নজরে আরুষি একটু বিব্রত হয়। আরুষির বিব্রত মুখ দেখে বিহান সামান্য ঠোঁট বাঁকায়, যেটা হেলমেটের আড়ালে দেখা যায় না। এরপর আরুষিকে বলে, বাইকে ওঠার কি মন নেই ম্যাডাম? ব্যাপার কি বলুন তো? সকালে নামতে চাচ্ছিলেন না আর এখন উঠতে চাইছেন না? আরুষি কোনো প্রতিউত্তর করে না, চুপচাপ বাইকে উঠে পড়ে। এবার আর বিহানকে ধরার কথা বলতে হয় না। তার আগেই আরুষি নিজেই বিহানের কাঁধে হাত রাখে। বিহান আবারও সূক্ষ্ম হেসে বাইক স্টার্ট দেয়। ওরা রওনা দেওয়ার আধা ঘন্টা পর বিহান একটা শপিং মলের কাছে বাইক দাঁড় করায়। বিহানকে দাঁড়াতে দেখে আরুষি বলে, কি হলো, দাঁড়ালেন কেন? তাড়াতাড়ি চলুন, ওরা তো আগে আগে চলে যাচ্ছে। বিহান বাইক দাঁড় করিয়ে বাইক থেকে নেমে পকেট থেকে একটা ফোন বের করে কাউকে একটা ফোন দেয়। আরুষির কথা শুনে ছোট্ট করে উত্তর দেয়, যাক। বিহানের কথায় আরুষির চোখ ছোট ছোট করে বলে, যাক মানে? আমরা যাব না? বিহান আগের ভঙ্গিতেই কাউকে ফোন দেয়। ফোনটা কানে ধরে এদিকে ওদিকে তাকাতে তাকাতে বলে, না গেলে সমস্যা হবে, ওরা যাক, ঘুরে আসুক, আমরা অন্য কোথাও থেকে ঘুরে আসি। আরুষি বিহানের কথায় রেগে যায়, আর রেগে বলে, ঘুরতে নিয়ে যাবেন না তো নিয়ে আসলেন কেন? আর অন্য কোথাও ঘুরে আসি মানে কি বলতে চাইছেন? বিহান আরুষির রাগ দেখে দুষ্টু হেসে আরো একটু রাগাতে বলে, বলতে চাইছি যে হানিমুনে যাই চলো। আমাদের তো বিয়ের 2 বছর হলো, কতদিন আর নিজেদের জিনিস নিজের কাছে রাখবেন? আমাকেও একটু নষ্ট করতে দিবেন না? বিহানের কথা শুনে আরুষি ভুরু কুঁচকে ভাঁজ ফেলে, চোখ দুটো ছোট ছোট করে বলে, নষ্ট করতে দিব মানে? কি নষ্ট করতে দিব? বিহান আরুষির রাগান্বিত চেহারা দেখতে বেশ ভালোই লাগছে। কতই রূপ না দেখলে এই বিহানের এই মেয়ের, শুধু এই রাগান্বিত রূপটাই দেখা বাকি ছিল। আজকে এটাও দেখে নিল, আর পুনরায় পাগল হলো। যবে থেকে আসছে এই মেয়ে একের পর এক রূপ দেখিয়েই তাকে পাগল করেই যাচ্ছে। হয়তোবা পণ করেছে যে বিহানকে তাকে ভালোবাসি, এটা ভালোবেসেই ছাড়বে, তার আগে না। এই মেয়েটা জিতে গেছে। বিহানের মন বিহানের সাথে বিশ্বাসঘাতকতা করছে। এই মেয়েটা প্রেমে উষ্ঠা খেয়ে পড়েছে, তারপরেও থামছে না। কেন এই মেয়েটা? সে বুঝতে পারে না যে তার সামনে দাঁড়ানো পুরুষটি কে, সে পাগলের মতো কিভাবে করছে তার প্রতি। বিহান ভাবনা রেখে এবার আরুষির দিকে মন দেয়। আরুষি বারবার মনে মনে মানে মানে করাতে করাতে বিহান পূর্বের দুষ্টু মাখা কণ্ঠেই বলে, এত মানে মানে করছেন কেন ম্যাডাম? সত্যি কি মানে মানে বুঝতে পারছেন না, নাকি স্বামীর মুখ থেকে শুনবেন এই জন্য স্বীকার করতে চাইছেন না? আচ্ছা ঠিক আছে, আমিই বলছি। এরপর বিহান আরুষির দিকে একটু ঝুঁকে এগিয়ে আসে, ওর কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে কি যেন একটা বলে, আর এতেই যেন আরুষি রাগান্বিত মাথায় বারুদ ঢেলে দিয়ে কেউ তার রাগ কয়েক গুণ বাড়িয়ে দিল। পূর্বের চেয়েও কণ্ঠে 10 গুণ রাগ ঢেলে বলে, অসভ্য লোক, লজ্জা করে না একটা মেয়েকে এইসব বলতে? বিহান ভাবলেশহীন কণ্ঠে বলল, লজ্জা করবে কেন? তোমাকে বলবো না তো কাকে বলবো? আর তাছাড়া ইউ আর মাই ওয়াইফ, তোমাকে এইসব বলতেই পারি।
তোমাকে বলার সম্পূর্ণ অধিকার আমার আছে। বিহানের সব কথা শুনে আরশি কিংকর্তব্য বিমূঢ় হয়ে যায়। বিহান যে এইসব বলছে আরশির বিশ্বাস হচ্ছে না। কি বলছে এই অসভ্য পুরুষ! বিহান আগেও কখনো এসব বলেনি। ইনফ্যাক্ট ঠিকমতো কথাই বলেনি তার সাথে। আজকে তার হঠাৎ এইরকম রং বদলে মেয়েটা বেশ রাগের সাথে অবাক হয়েছে বটে। সেই অবাকতার সুর টেনেই বলে, গাঞ্জা আপনি খাইছেন নাকি আমারে খাওয়াচ্ছেন? আরুষির কথা শুনে বিহান ইনোসেন্ট ফেস বানিয়ে বলে, বিশ্বাস করো বউ, আমি এইসব ছুঁয়েও দেখি না। খাওয়া তো দূরের কথা, এবার একটু কণ্ঠে দুষ্টু এনে বলে, তবে তুমি চাইলে আমি খাওয়াতে পারি, কারণ আমি অনেক ভালো স্বামী, বইয়ের কোনো শখ অপূর্ণ রাখতে চাই না। আরুষির কণ্ঠ থেকে অবাকতার সুর পালিয়ে পূর্বের ন্যায় তেজি কণ্ঠ ফিরে আসে। আরুষি কণ্ঠে সেই তেজ ঢেলে বলে, এই তখন থেকে কি বউ বউ লাগিয়ে রেখেছেন, হ্যাঁ? যে বউকে মানেন না, সেই বউকে বউ বলে মুখে ফেনা তুলতে লজ্জা করে না? আরুষির কথা শুনে বিহান মুচকি হেসে বলে, এই লজ্জা জিনিসটা আবার কি বউ? খায় নাকি মাথায় দেয়? বিহানের হেয়ালি কণ্ঠে আর আবার বউ বলাতে আরুষি বিরক্ত কণ্ঠে বলে, এই আপনি আবারও বউ বউ কেন করছেন? বউ বউ করবো না তো কি করব? আরশি দায়সারা কণ্ঠে বলে ওঠে, কেন, বাড়িতে যে কাজের জন্য এসেছেন সেই কাজটা করুন না। আরশির এরকম কথা শুনে বিহানের কথার ধরন মুহূর্তেই বদলে যায়। সন্দিহান কণ্ঠে বলে, বাড়িতে যে কাজের জন্য এসেছি মানে? আপনি কি ভেবেছেন সবাইকে টুপি পরিয়ে রাখবেন, সবাইকে পরালেও আমায় পরাবেন না? আমি যে বাড়িতে আপনি যে উদ্দেশ্য ছাড়া আসেননি সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি। আর শুধু আপনি কেন, আপনার যে সাঙ্গ পাঙ্গ বন্ধু বান্ধব তারাও যে এমনি এমনি আসেনি এটাও খুব ভালোই বুঝতে পারছি আমি। বিহান স্বাভাবিকভাবে আরুষির কথাগুলো শোনে। মেয়েটা যে বেশ বিচক্ষণ ও বুদ্ধিমতী এটা বিহান ভালোই বুঝলো, কিন্তু কিছুই বলল না। কি বা বলবে, সত্যিটা যেটা সেটাই তো বলেছে। বিহান তো আর উদ্দেশ্য ছাড়া বাড়িতে আসেনি, আবার যে শুধু উদ্দেশ্যের জন্য এসেছে এমনটাও না। সে চাইলে বাহির থেকেই তার উদ্দেশ্যটা পূরণ করতে পারত, কিন্তু বাবা মায়ের কথা ভেবে সে বাড়িতেই উঠেছে। আর তার দল বলকেও বাড়িতেই ডেকে এনেছে। আর তার দল বল তার বন্ধু বান্ধব হওয়াতেই শত্রুপক্ষের সন্দেহ হওয়ার সম্ভাবনা খুবই কম। বিহান আরশির কথার কোনো প্রতি উত্তর করে না, চুপচাপ আবারও কাউকে ফোন করে। এতক্ষণ যাবৎ ফোনটা রিসিভ না হলে এই মুহূর্তে হলো। ওপাশ থেকে কিছু একটা বলে কেটে দিল। বিহানকে এরকম মাঝ রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখে আরশি বেশ বিরক্ত হয়ে বলে, কি হলো, হঠাৎ করে এরকম মাঝ রাস্তায় দাঁড়িয়ে পড়লেন কেন? সত্যি কি আপনার আজকে যাবার মন নেই? বিহান কিছু বলে না, চুপচাপ শপিং মলের দিকে তাকিয়ে থাকে। বিহানকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে বিহানের দৃষ্টি অনুসরণ করে আরশিও শপিং মলের দিকে তাকায়। দেখা যায় একটি ছেলে শপিং মল থেকে বেরিয়ে মনে হচ্ছে তাদের দিকেই আসছে। মুখে মিষ্টি হাসি আর হাতে ব্ল্যাক হেলমেট, যেটা একদমই বিহানের হেলমেটের মতো। দুইটা এক জায়গায় রাখলে কোনটা কার হেলমেট এটা বোঝাই যাবে না। ছেলেটি আরশির ভাবনাকে সত্য প্রমাণিত করে তাদের সামনে এসে দাঁড়ায়। বিহানকে সালাম দিয়ে বলে, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ছেলেটিকে দেখে বিহান মুচকি হেসে সালামের উত্তর দিয়ে বলে, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো, তুই কেমন আছিস? বিহানের কথায় ছেলেটিও হেসে বলে, আলহামদুলিল্লাহ ভাই, আমিও ভালো আছি। এরপর হাতের হেলমেটটা বিহানের দিকে এগিয়ে দিয়ে বলে, দেখেন তো ভাই, আপনার ছবির সাথে মিলছে নাকি? বিহান হেলমেটটি হাতে নিয়ে দেখে বলে, একদম পারফেক্ট। ছেলেটি বাইক দেখে বলে, ভাই, এই বাইক আবার নতুন কিনছেন নাকি? না, নতুন না, এর আগের বার এসে কিনেছিলাম, কিন্তু চালানোর সময় পাইনি। ও, বুঝেছি। ঠিক আছে, তুই যা, আমাদের দেরি হয়ে যাচ্ছে, এখন আমাদের যেতে হবে। ঠিক আছে ভাই, সাবধানে যাবেন। হুম। ছেলেটি যেতেই বিহান ঘুরে আরশির দিকে আর হাতের হেলমেটটি নিজের আরশির মাথায় পরিয়ে দিয়ে বলে, যা বোঝার বুঝেছ, বেশি বোঝার দরকার নেই মেয়ে। ছোট মানুষ, বেশি বুঝলে ছোট মাথায় বেশি প্রেশার পড়বে। হেলমেটটা পরানোর শেষে বিহান গিয়ে বাইক বাইকে উঠে পড়ে। আরশির উদ্দেশ্যে বলে, এখন চুপচাপ বাইকে ওঠো। আরশি কিছু বলে না, সে চুপচাপ বাইকে ওঠে। ভালোই বুঝতে পারছে
বিহান তাকে এই বিষয়ে কথা বলতে বারণ করছে। তার কিসের ঠেকা পড়ছে মানুষের ব্যক্তিগত ব্যাপারে নাক গলানো? সে তো যেটা সন্দেহ করেছিল সেটাই বলেছে, আর এটাই যে সত্যি হবে তার কি জানা ছিল নাকি? আরশি বাইকে উঠতেই বিহান বাইক স্টার্ট দেয়। পথিমধ্যে দুজনের মধ্যে আর কোনো কথাবার্তা হয় না। দীর্ঘ 4 ঘন্টা পর তারা শহর থেকে বেরিয়ে একটি গ্রামের খোলামেলা এলাকার মধ্যে প্রবেশ করে। চতুর্দিকের ভিউ দেখে আরশির মনে হচ্ছে যে কোনো গ্রামে ঢুকে পড়েছে। তার খুব ভালো লাগছে, মনে পড়ে যাচ্ছে তাদের গ্রামের কথা। আরশি খুশিতে আত্মহারা হয়ে পড়ে। নিজের ভেতরের প্রবল উত্তেজনাকে দমাতে না পেরে বিহানকে প্রশ্ন করে বসে, আচ্ছা, আমরা কি কোনো গ্রামে যাচ্ছি? বিহান খুব মনোযোগ সহকারে কিছু একটা ভাবছিল, আর সেই ভাবনায় ব্যাঘাত ঘটে আরশির কথায়। তাই বিহান বুঝতে পারেনি আরশির কথা, আর বুঝতে না পেরে বলে, কিছু বলছিলেন? হ্যাঁ, বলছিলাম যে আমরা কি কোনো গ্রামে যাচ্ছি? বলতে পারো গ্রামের মতোই, বাট পুরোপুরি একদম গ্রাম না, আবার শহরও না। ওখানে বেশ আধুনিকতার ছোঁয়া পাবে। শহর আর গ্রাম দুইটারই মিক্সড ফিলিংস পাবে। বিহানের কথা শুনে আরশি বলে, ইন্টারেস্টিং জায়গা, অনেক সুন্দর হবে মনে হচ্ছে। সেটা গেলেই দেখতে পাবেন ম্যাডাম। আরশি আর কিছুই বলে না। সে চুপচাপ গ্রাম্য প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে থাকে। তার যেন বিশ্বাস হচ্ছে না টানা 2 বছর পর এরকমই গ্রামের প্রকৃতিতে সে আসতে পেরেছে। আরো আধা ঘন্টা পর তারা একটা রিসোর্টের সামনে এসে পৌঁছেছে। ওখানে আগে থেকেই বাকিরা উপস্থিত ছিল। আরশি বাইক থেকে নামতেই তামান্না এগিয়ে গিয়ে জড়িয়ে ধরে। ওদেরকে দেখে মনে হচ্ছে যেন কত বছর পর তাদের দেখা হলো। তামান্নার কাণ্ডে আরশি হেসে বলে, কিরে, অনেক বেশি মিস করছিলি নাকি? তামান্না আরশিকে ওইভাবে জড়িয়ে ধরেই বলে, হ্যাঁ রে জানের জান, খুব মিস করছিলাম তোকে, একটু ভালো লাগছিল না। তামান্নার কথা শুনে মিতালি কোমরে 2 হাত দিয়ে বলে ওঠে, এই মেয়ে বলে কি, তার নাকি একটুও ভালো লাগেনি? আচ্ছা, সত্যি করে বলো তো তামান্না, তোমার কি একটুও ভালো লাগেনি আমাদের সাথে? মিতালির কথায় তামান্না হেসে বলে, ভালো লাগবে না কেন আপু, ভালো তো লাগছিল, কিন্তু কি বলো তো আমার জানের জান, ওর শূন্যতা আমাকে খুব পোড়াচ্ছিল। তামান্নার কথা শুনে আদিল দুষ্টুমি করে বলে, বাব্বা, কি বালু বাতা, তা বিয়ের পর কি করে এসব থাকবে শুনি? আদিলের কথায় তামান্না একটু লজ্জা পাওয়ার ভঙ্গি করে বলে, তখন ওর ডুপ্লিকেট একটা পাবো, তাই সমস্যা হবে না, আর সমস্যা হলে ওকে আমার কাছে নিয়ে গিয়েই রাখবো। বাবা, সব পরিকল্পনা করা আছে দেখছি। হ্যাঁ, সব পরিকল্পনা করাই আছে, এখন শুধু বিয়েটা হবার পালা। তামান্নার কথা শুনে উপস্থিত সকলে হেসে ওঠে। ওদের সবার কথার মাঝে এবার আঞ্জুমান বেগম বলে ওঠে, তোমরা সবাই কি এখানেই থাকবে নাকি ভেতরেও যাবে? ভেতরের পরিবেশ দেখবে না নাকি? বর্ষা আঞ্জুমান বেগমের কথায় তাল মিলিয়ে বলে, আন্টি কিন্তু ঠিকই বলেছে, চল আমরা সবাই ভেতরে যাই, ভেতরের ভিউটা দেখি চল। এরপর সবাই ভেতরে যায়। ভেতরের পরিবেশের ডেকোরেশন এসব দেখে তারা মুগ্ধ হয়ে যায়। রিসোর্টটি অনেক সুন্দর করে সাজানো ও লাইটিং করা। 2 সাইড দিয়ে একতলা বিশিষ্ট রুম, মাঝখানে খোলা জায়গা। খোলা জায়গা হলেও মাটি দেখা যাচ্ছে না, কারণ ছোট ছোট ঘাস মাটিকে ঢেকে রেখেছে, যেটা খোলা জায়গাকে আরো আকর্ষণীয় করে তুলেছে। চতুর্দিকে অনেক গাছ লাগানো, যেগুলোর ছায়া দিয়ে রেখেছে এই খোলা জায়গাটিকে। হাতের ডান দিকের শান বাঁধানো অনেক বড় একটা পুকুর। পুকুরের পানিতে 7-8টা হাঁস জোড়া বেঁধে সাঁতার কাটছে। পুকুরের চতুর্দিক দিয়ে অনেকগুলো গাছ লাগানো। ওখানে একটা সুন্দর বাগানের দেখা যাচ্ছে, যেটা যার ভেতরে হাজার রকমের আকর্ষণীয় ফুলের চারা লাগানো। রিসোর্টটি একটি নিরিবিলি স্থানে অবস্থিত, যেখানে নেই কোনো কোলাহল, নেই কোনো শোরগোল, চতুর্দিকে বইছে নীরবতা। ফ্যামিলি নিয়ে একান্তে সময় কাটানোর জন্য পারফেক্ট একটি জায়গা। এত সুন্দর জায়গা দেখে সবাই খুশিতে আত্মহারা হয়ে পড়ে। সবাই ঘুরে ঘুরে দেখছে পুরো জায়গাটা। এদের ফ্রেশ হওয়ার কোনো নাম গন্ধ নেই দেখে বিহান বলে, অনেক হয়েছে ঘোরাঘুরি, এখন গিয়ে ফ্রেশ হয়ে নাও সবাই। এত দূর জার্নি করে এসেও কি করে ফ্রেশ হতে মন চাইছে না তোমাদের?
বিহানের কথা শুনে নিহাল উচ্ছ্বাসিত কণ্ঠে বলে, আরে ব্রো, এত সুন্দর জায়গা রেখে তো ফ্রেশ হতে ইচ্ছেই করছে না। বিশ্বাস কর, এত সুন্দর ভিউ, জাস্ট অসম। আমার তো মনে হচ্ছে আমরা গ্রামের কোনো বাড়িতে আসি, গ্রামের প্রকৃতিতে মিশে যাচ্ছি। থ্যাংক ইউ ব্রো, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা পরিবেশে নিয়ে আসার জন্য। হয়েছে, এবার যা, গিয়ে ফ্রেশ হয়ে আয়। জায়গাটা তো আর হারিয়ে যাচ্ছে না, এখানেই থাকবি, দেখতে পারবি। এখন যা, গিয়ে ফ্রেশ হয়ে আয়। বিহানের কথায় সম্মতি দিয়ে সবাই চলে যায় তাদের রুমে ফ্রেশ হওয়ার জন্য। রুম নেওয়া হয়েছে 5টা। একটা রুমে নেহাল, আদিল, আকাশ থাকবে। রুমগুলো বড় হওয়াতে 3জনের থাকার কোনো প্রবলেম হবে না। আর একটা রুমে বর্ষা আর মিতালি, আরশি আর তামান্না একটা রুমে, বিহান আলাদা একটা রুম নিয়েছে কারণ সে কারোর সাথে বেড শেয়ার করতে পারে না। ইরশাদ চৌধুরী আর আঞ্জুমান বেগম তারা তাদের রুমে গিয়ে সবাই অবাক হয়ে যায়। বাহিরের গ্রাম্য ফিলিংস থাকলেও ভেতরে একটুও নেই। রুমের ভেতরে আধুনিকতার ছোঁয়ায় ভরপুর। দেখে মনে হচ্ছে শহরের কোনো রিসোর্টে উঠেছে তারা। এই জন্যই বোধহয় বিহান বলেছে যে ওখানে গ্রাম ও শহর দুইটাই মিক্সড ফিলিংস পাওয়া যায়। এরপর সবাই যে যার মতো করে সবকিছু গুছিয়ে রেখে ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে সবাই একটু রেস্ট নেয়, কারণ তারা দুপুরের পরপরই বেরিয়ে পড়েছিল আর এখানে এসে পৌঁছেছে সন্ধ্যার একটু আগে। আর আসার পর রিসোর্ট ঘোরাঘুরিতে তাদের আরো 1 ঘন্টা মতো সময় পেরিয়ে গিয়েছে। তাই এখন তারা কিছু সময় রেস্ট নিবে, এরপর ডিনার করে সবাই মিলে অনেক আড্ডা দিবে বলে ভাবে। রাত রাত 10টা। বিহান দাঁড়িয়ে আছে রিসোর্টের খোলা মাঠে, ট্রাউজারের পকেটে বাম হাত গুজে ডান হাতে ফোনটা কানে ধরে খুবই সিরিয়াস ভাবে কথা বলছে কারোর সাথে। চোখে মুখে তার গাম্ভীর্যতা বিরাজমান। শান্ত চোখ, অথচ কত গভীর, যে গভীরতার মাপার কারোর কোনো সাধ্য নেই। কালো চোখের মধ্যে যেন এক অন্ধকারের গোলক ধাঁধা তৈরি করে রেখেছে, যেই ধাঁধা সে না চাওয়া পর্যন্ত কেউ উদ্ঘাটন করতে পারবে না। ঠোঁটের কোণে রয়েছে রহস্যময় ভয়ঙ্কর হাসি, যে হাসির মর্মার্থ কেউ বুঝতে না পারলেও ফোনের ওই পাশের ব্যক্তিটি না দেখে তা খুব ভালোভাবেই বুঝতে পারছে। ওই পাশের দৃশ্য দেখে ব্যক্তিটি কয়েকবার শুকনো ঢোক গেলে বিহান হয়তো বুঝতে পারলো ওই পাশের ব্যক্তিটির অবস্থা। আর বুঝতে পেরেই যেন তার ঠোঁটের সেই রহস্যময় হাসি আরো একটু চওড়া হলো। বিহান কিছু বলবে তার আগেই রাজু নামের ওই ছেলেটি বলে ওঠে, ক্যাপ্টেন, এটা কি করে হলো? আপনার বাড়ির দরজার সামনে অ্যাসিড কোথা থেকে এলো? রাজুর কথায় বিহান ঠোঁটের এই রহস্যময় হাসিটা ধরে রেখে বলে, ক্যাপ্টেন বিহান চৌধুরীর বাড়িতে অ্যাসিড রাখার ক্ষমতা কার আছে রাজু? অবশ্যই আমি রেখেছি। কি ভেবেছিলি তারা আমার পরিবারের দিকে হাত বাড়িয়ে এত সহজে বেঁচে যাবে? কখনো না। আমি বেঁচে থাকতে তো একদমই না। যেই হাত বাড়িয়েছে ওই হাত আমি আগেই জ্বালিয়ে পুড়িয়ে দেই। তাহলে কি করে হয় বলতো? ওদের দেখাতে হবে না বিহান চৌধুরীর কলিজায় হাত দেওয়ার পরিণাম কতটা ভয়ঙ্কর? তাও তো এটা শুধুমাত্র একটা ট্রেইলার ছিল। বিহানের কথা শুনে ছেলেটি আবারও শুকনো ঢোক গেলে বলে, কি এই লোক এত বড় ভয়ঙ্কর দৃশ্য তৈরি করে বলছে শুধুমাত্র ট্রেইলার ছিল? তাহলে ওনার পিকচারটা কেমন হবে? এটা ভেবে আবারও শুকনো ঢোক গিলে বলে, সবই তো বুঝলাম ক্যাপ্টেন, কিন্তু এই অ্যাসিড পড়লো কোথা থেকে? আর যখন আপনাদের বাসার গেটে হাত দিয়েছে খোলার জন্য, ঠিক তখনই ছেলেটির হাত অ্যাসিডে পড়ে। আর কিন্তু কেউ তো ছোড়েনি, তাহলে পড়লো কিভাবে? কাউকে ছোড়ার প্রয়োজন নেই। আমি এমনভাবে দরজায় লকের সাথে সেটিং করে রেখেছি যে ওরা যখনই ওই লকটা ধরে দরজা খোলার চেষ্টা করবে, ঠিক তখনই ওদের হাতের ওপরে ওই অ্যাসিডটি পড়বে। একটু ভালো করে দরজার দিকে লক্ষ্য করে দেখো, তাহলে তুমি নিজেই বুঝতে পারবে। রাজু দরজার দিকে ভালোভাবে তাকায়, কিছু বুঝতে পারার ভঙ্গিতে বলে, হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আপনার বুদ্ধির প্রশংসা করতে হয়, সত্যি আপনি অনেক ইন্টেলিজেন্ট স্যার। আচ্ছা স্যার, আর একটা কথা বলেন তো, আপনি বুঝলেন কি করে যে
আজকে আপনার পরিবারের উপরে অ্যাটাক হতে পারে। বুঝতে হয় রাজু, অনেক সময় অনেক কিছু বুঝতে হয়, নয়তো যে পরিবারকে রক্ষা করা যায় না। আচ্ছা এসব বাদ দাও, দিয়ে আমাকে একটা কথা বলো, ওখানে মোট কতজন এসেছে হামলা করার জন্য? স্যার 12 জন। সবাই কি এক জায়গায় আছে নাকি আলাদা? ওরা আলাদা ছিল স্যার, দুটি দলে বিভক্ত। একটি দল বাড়ির আশেপাশে ঘুরছিল, আর একটি দল দরজা খোলার চেষ্টা করছে। যখন ওই ছেলেগুলো দরজা খোলার জন্য চেষ্টা করে আর হাত থেকে অ্যাসিড পড়ে, তখনই সবাই আবারও এক জায়গায় হয়েছে। ওদের কি এখন অ্যারেস্ট করব স্যার? না, দরকার নেই। ওরা যেভাবে এসেছে সেভাবেই চলে যেতে দাও, বাধা দিও না। কিন্তু স্যার, কোনো কিন্তু নয়, যেটা বলেছি সেটাই করো, যেতে দাও ওদের। ওদের এখন অ্যারেস্ট করলে আমাদের প্ল্যানটাই নষ্ট হয়ে যাবে। তুমি একজন আর্মি অফিসার, আশা করছি বুঝতে পেরেছো। জি স্যার, বুঝতে পারছি। গুড, এখন রাখছি, পরে কথা হবে। আর হ্যাঁ, প্ল্যানগুলো যেভাবে রেডি করা আছে ঠিক সেভাবেই চলবে, যাতে করে কোনো রকম অগড়বগড় না হয়। ওকে স্যার, ওকে, রাখছি। বিহান ফোনটা কেটে ফোনটি পকেটে রেখে দুই হাত বুকে আড়াআড়ি করে রেখে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। হঠাৎ কারোর তীব্র আওয়াজে পেছনে ফিরে তাকায়। আরশি আর তামান্না দুজনেই ছোটাছুটি করছে। তামান্না সামনে দৌড়াচ্ছে আর তার পেছনে পেছনে আরশি। আরশি দৌড়াতে দৌড়াতে তামান্নাকে বলছে, তানুর বাচ্চা তানু, ভালো করে বলছি ফোনটা দিয়ে দে, নয়তো কিন্তু খুব খারাপ হয়ে যাবে। তামান্না দৌড়াতে দৌড়াতে পেছনে ফিরে আরশিকে ভেংসি কেটে বলে, দিব না? কি করবি তুই? কি ননদিনী রায় বাঘিনী? একদম ননদিনী বলবি না বেয়াদব। আর তোকে কি বলবো, শুধু একবার ধরতে পারি তারপর বোঝাচ্ছি, দাঁড়া। তামান্না দৌড়াতে দৌড়াতে অসহায় মুখ করে বলে, এই রকম করে কেন বলছি জানের জান? আমি তোর একমাত্র ভাইকে বিয়ে করতে চেয়েছি, আর তুই এটা মানতেই চাইছিস না। এরকম করে না জান, আমি শুধুমাত্র এটা একটা ফোনটাই হাতে নিতে চেয়েছি, এতে এমন করছিস? আর সে বলে ওঠে, অনেক কিছু হয়েছে বেয়াদব, ফোন দে। আমি দেব না, তুই ধরতে পারলে নে। আরশি বলে ওঠে, তবে রে বেয়াদব, দাঁড়া, একবার তোকে শুধু ধরি। বলেই আরশি দৌড়ানোর স্পিড আরো একটু বাড়ায়। আর তখনই বিহানের প্রশস্ত বুকে ধাক্কা খায়। আকস্মিক ধাক্কায় দুজনেই মাটিতে পড়ে যায়। আসলে বিহানও বুঝতে পারেনি যে ব্যাপারটা এই রকম হবে।